Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. आसमां सा चल तुझको उड़ाऊं, झिलमिल सितारे आ तुझको दिखाऊं। आसमां सा चल तुझको उड़ाऊं, झिलमिल सितारे आ तुझको दिखाऊं। रात का अंधेरा हाथों से छुपाऊं, आजा मेरी गुड़िया एक लोरी सुनाऊं। রক্তিম তৃষার সাথে তার জীবনের সবথেকে ভয়াবহ একটা সত্য ভাগাভাগি করে নিচ্ছিল। 10 বছর আগের সেই কাল রাত্রের কথা বলতে বলতে সে যেন 10 বছর আগের সেই রাতেই হারিয়ে গিয়েছিল। এবার ধীরে ধীরে তার মানসপট থেকে সে ভয়াবহ রাতের দৃশ্য মুছে গিয়ে ফুটে উঠতে থাকে কাঠের ঘরের একটি পরিবেশ। কথা বন্ধ করে সে শূন্য দৃষ্টি মেলে চেয়ে আছে সিলিংয়ের দিকে। এমন সময় তৃষার ডাকে তার সম্বিত ফেরে। কি ব্যাপার, হারিয়ে গেলেন নাকি? নিজেকে খানিকটা সামলে নিয়ে রক্তিম বলে, হ্যাঁ না কিছু না, আসলে ওই রাতটা না কখনো ভুলবার নয়। সব কেমন যেন স্বপ্নের মতো লাগছিল। পরদিন সকালে আমি আবিষ্কার করি যে একটা ফুটপাতে খালি গায়ে শুয়ে আছি, আর আমার সারা গায়ে তখন অসহ্য ব্যথা। আচ্ছা, কয়েকটি জিনিস একদম ক্লিয়ার হলো না। আপনার অভিজ্ঞতা অনুযায়ী ওই হলদে গর্তটা, যেখান থেকে ওই বিভৎস প্রাণীটা বেরিয়ে এসেছিল, সেই গর্তটি আর ওই প্রাণী ওগুলো ওগুলো মানে ওগুলো কি ছিল? আর আপনি যে কণ্ঠস্বরটি শুনেছিলেন বলছেন, সেটাই বা কার ছিল? তৃষার গলায় একটা অবিশ্বাস এবং অস্বস্তির ছাপ স্পষ্ট। দেখুন, আমি বুঝতে পারছি যে আমার সব কথা আপনি বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আমি শুরুতে বিশ্বাস করতে পারিনি, নিছকই স্বপ্ন ভেবে ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু প্রতি রাতেই যখন আমি নেকড়ের রূপ ধরতে শুরু করলাম, তখন থেকে
সেগুলোকে আর অবিশ্বাস করাটা আমার পক্ষে কঠিন হচ্ছিল। ব্যাপারটা শুরুতে শুধুমাত্র রাতের বেলা অবধিই সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন দেখলাম দিনের বেলাতেও অতিরিক্ত উত্তেজিত হলে আমার দেহে নেকড়ের লক্ষণ ফুটে উঠছে, তখন সেই রাতের ঘটনার বিষয়ে আমার বিশ্বাস একেবারে বদ্ধমূল হয়ে উঠল। আমি পড়াশুনো শুরু করলাম। বিভিন্ন লাইব্রেরি, ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ঘেটে পড়াশুনো করে আমি যেটুকু জানতে পেরেছি যে ওই হলুদ বর্ণের গর্তটি ছিল আসলে এক রকমের দরজা, খানিকটা ওই ওয়ার্মহোলের মতো। ওয়ার্মহোল জানেন তো কি? তৃষা ঘাড় নাড়ল, অর্থাৎ সে জানে না। ঠিক তখনই রক্তিম তার গায়ের জামাটা খুলে ফেলল। এ কি কি করছেন আপনি? না না, ভয়ের কিছু নেই, আপনি সেফ। আপনাকে বোঝানোর জন্য এটা করা। তারপর রক্তিম ঘরের পেনদানি থেকে একটা কালো মার্কার পেন নিয়ে নিজের সাদা জামার দুটি প্রান্তে দুটি বিন্দু আঁকল। একটির নাম দিল অ, অপরটির নাম আ। তারপর বলল, আচ্ছা বলুন তো, এই অ বিন্দু থেকে এই আ বিন্দুতে যাওয়ার সহজ রাস্তা কোনটা? স্বভাবতই তৃষা দুটি বিন্দুর মাঝে আঙুল দিয়ে একটি কাল্পনিক সরল রেখা টেনে বলল, এই যে এইটা। রক্তিম মৃদু হাসে। তৃষা যে এমনই কিছু একটা বলবে সেটা সে আগের থেকেই আন্দাজ করতে পারছিল। তাই সে জামার যে দুই প্রান্তে বিন্দু ছিল সেই প্রান্তগুলিকে ভাঁজ করে এক জায়গায় এনে বলল, কিন্তু আমি যদি বলি জামার দুই প্রান্তের বিন্দুগুলি একে অপরের ওপর এসে পড়েছে, এইটা হলো সবথেকে সহজ পথ, তাহলে? তৃষার মুখে কোনো কথা সরল না। রক্তিম বলে চলল, হ্যাঁ, এইটাই হলো ওয়ার্মহোল। এর মাধ্যমে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায়, বা বলা ভালো একই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় অথবা এক ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে খুব দ্রুত যাওয়া যায়। বিজ্ঞানীদের অনুমান এইভাবে নাকি টাইম ট্রাভেল অর্থাৎ সময়ের যাত্রাও করা সম্ভব। বাহ, কত কিছু জানেন আপনি। জামাটা পুনরায় পড়তে পড়তে রক্তিম বলে, আর হ্যাঁ, আপনি আমাকে ওই কণ্ঠস্বরের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন না? সেটা তো আরও আশ্চর্যের। কেন? কারণ সেই কণ্ঠস্বরটি আমার নিজেরই। ওই কণ্ঠ, তার কথা বলার ভঙ্গি, সবটাই আমার মতোই। কিন্তু এটা কি করে সম্ভব? একমাত্র সমান্তরাল দুনিয়া, অথবা কোনো ভবিষ্যতের আপনি। তৃষার এই কথাটা যেন রক্তিমের না বলা কথাটাকে পূরণ করে দিল। রক্তিম ভারী আশ্চর্য হয়ে তৃষার দিকে তাকায়। ভাবটা এমন যেন তৃষার কথায় সে তার অজানা উত্তরের নতুন কোনো সূত্র পেয়েছে। রক্তিম কি যেন বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎই বাইরের থেকে ভেসে আসা একপাল নেকড়ের ক্রুদ্ধ গর্জনে থেমে গেল সেই। তৃষা ভয়ে গুটিয়ে গেল। ছেলেকে কোলের মধ্যে আঁকড়ে ধরে জড়সড় হয়ে বসল সেই। রক্তিমরা স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে থেকে ভেসে আসছে কতগুলি লাইকেনের ক্রুদ্ধ ঘরঘরানি। তবে সংখ্যায় তারা কত সেটা তৃষা বুঝতে না পারলেও রক্তিম তার অতিরিক্ত শক্তির সাহায্যে সহজেই বুঝে গেল বাইরে সাবদের দলে মোট 6টি লাইকেন। আপনারা ভিতরে থাকুন, আর কোনো অবস্থাতেই দরজা খুলবেন না, আমি আসছি। রক্তিমের হাতটা চেপে ধরল তৃষা। দাঁড়ান, সাবধান, ওরা অনেকজন। রক্তিম এবার তার মুখের দিকে চেয়ে দেখে তৃষার চোখটা ছলছল করছে। এবার তার হাতের ওপর রক্তিম নিজের হাত রেখে বলল, এক হোক বা অনেক, রক্তিমকে তার কর্তব্য পালন করা থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের জন্য আর কত করবেন আপনি? শেষ নিঃশ্বাস অবধি করে যাব, তার কারণ। রক্তিম থেমে যায়। কারণ? কোনো এক অজানা আনন্দে তৃষার মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। কারণ আপনারা দুইজন আমার কর্তব্য, আমার কর্ম। আমাকে মা শিখিয়েছে সর্বদা উচিত কর্ম করে যেতে, এবং সে উচিত কর্তব্য কর্ম করতে গিয়ে যদি মৃত্যু আসে
তবে সে মৃত্যু হবে বীরের। আর আমার আপন বলতে কেউ নেই তৃষার, সুতরাং মৃত্যু ভয়টা অন্তত আমার নেই। বুঝলাম। তৃষার গলায় যেন একটা আশাভঙ্গের ছাপ ফুটে উঠল। সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। মনে রাখবেন, আপনার মৃত্যু হলে আমাদের দুজনকে বাঁচানোর আর কেউ থাকবে না। এই ঘরেই হয়তো আমাদের লাশ। না, এ কথা স্বপ্নেও ভাববেন না। তৃষার দুই চোখ বেয়ে শুধু অশ্রুধারা নামে। নিঃশব্দে স্থান ত্যাগ করে রক্তিম। ঘরের দরজা আটকে রক্তিম যখন বাইরে বেরোলো, তখনও দেখে পৃথিবীর বুক জমিয়ে দিচ্ছে প্রবল তুষার ঝড়, আর তার সঙ্গী হয়েছে ভয়াবহ একের পর এক বজ্রপাত। কিন্তু কোথায় কি? আশেপাশে ওই সাপদগুলোর তো কোনো চিহ্ন নেই, অথচ একটু আগেই সে লাইকেনদের হিংস্র ঘরঘরানি শুনেছে। সাধারণ মানুষ হয়তো এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ত, কিন্তু রক্তিম স্থির রইল। ও জানে সাপদের দল আশেপাশে কোথাও ঘাপটি মেরে আছে। একটু অসাবধান হলেই একেবারে ঝাঁপিয়ে পড়বে ঘাড়ে। লাইকেন এরকম তখনই করে যখন ওরা ভীষণ ক্ষুধার্ত থাকে। ইতিমধ্যে রক্তিম জেনেছে যে তাদের সংখ্যা 6টি, আর এই 6টি হিংস্র ক্ষুধার্ত লাইকেন কোনো চরমতম সংকটের থেকে কম কিছু নয়। চোখ বুঝল রক্তিম। সেই প্রবল তুষার ঝড়ের মধ্যে ক্ষণিকের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। নিজের মনকে স্থির রেখে পঞ্চ ইন্দ্রিয়কে একত্রিত করলে তাদের কর্মক্ষমতা অনেকাংশে বাড়ে। আর তাছাড়া একজন সাধারণ মানুষের তুলনায় রক্তিমের ইন্দ্রিয় অনেক বেশি প্রখর। এই বিদ্যা সে শিখেছে দক্ষিণ ভারত থেকে। চোখ বন্ধ করে ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতেই সে বুঝতে পারল প্রতিটি লাইকেনের অবস্থান। একটি লাইকেন মাটিতে ঘাপটি মেরে আছে, তার থেকে ঠিক ফুট 10 দূরে। দ্বিতীয় লাইকেনটি বাঁদিকের পাইন বনের মধ্যে থেকেই তার দিকে ছুটে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তৃতীয়টি তার ডান দিকে মাত্র 8 ফুট দূরে একটা পাথরের আড়াল থেকে উঁকে দিচ্ছে। সর্বনাশ কাণ্ড! চতুর্থ এবং পঞ্চম লাইকেন বাড়ির পিছন দিকটায় ঘুরছে। ওদের মতলব ভালো নয়। বাকিরা যখন রক্তিমকে হামলা করবে, তখনই এরা ঘর ভেঙে ভেতরে ঢুকে নিজের শিকার খুঁজে নেবে, এমনটাই পরিকল্পনা ওদের। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো 6 নম্বর লাইকেনটি ঘরের ছাদের উপর থেকে তার দিকে ইতিমধ্যেই ঝাঁপ দিয়েছে। অতএব এখন তার প্রথম করণীয় এই 6 নম্বর লাইকেনের আঘাতকে এড়িয়ে গিয়ে চতুর্থ এবং পঞ্চম লাইকেন দুটিকে মাত্র 5 সেকেন্ডের মধ্যে ধরাশায়ী করা, অথবা তাদেরকে এমনভাবে মারতে হবে যাতে অন্তত মিনিট খানেক ওদের নড়াচড়া বন্ধ হয়ে যায়। আর তারপর বিদ্যুৎ গতিতে বাড়ির ছাদে উঠে 6 নম্বর লাইকেনটিকে শেষ করতে হবে। এদিকে প্রথম লাইকেনটি 2 এবং 3 নম্বর লাইকেনের আসার অপেক্ষায় আছে। ওরা দুজন এলে তবেই নিজের আড়াল থেকে বেরিয়ে আসবে প্রথম লাইকেন, এমনটাই পরিকল্পনা। এই যুদ্ধ নীতি মাত্র 8 সেকেন্ডের মধ্যেই নিজের মাথায় ছকে নেয় রক্তিম। ওদিকে 6 নম্বর লাইকেনের নখ যখনই রক্তিমের ঘাড় স্পর্শ করবে, ঠিক সেই মুহূর্তে রক্তিম একদম ব্যাকফ্লিপ দিয়ে সজোরে একটা লাথি মারে লাইকেনটিকে। যেভাবে ফুটবল খেলোয়াড়রা শূন্যে ভোল্ট মেরে ফুটবল কিক করে, অনেকটা সেই রকম। সেই এক লাথিতে লাইকেনটি প্রায় ফুট 20 দূরে ছিটকে পড়ল। এবার রক্তিম এতটুকু সময় নষ্ট না করে এক লাফে ছাদ পেরিয়ে বাড়ির পিছন দিকে এসে পড়ে। তবে অবাক করে দেওয়া ব্যাপারটা হলো এই যে রক্তিম কিন্তু এখনো মানুষ অবস্থাতেই এসব কাজ করে যাচ্ছে। তবে এই সমস্ত শক্তি পাওয়ার পর রক্তিম বুঝেছিল
শুধুমাত্র প্রবল পাশবিক শক্তি, হাওয়ার ন্যায় গতিবেগ কিংবা আঘাত সারিয়ে তোলার ক্ষমতা এগুলোই লড়াইয়ের জন্য যথেষ্ট নয়। তাই প্রায় 5 বছর ধরে সারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছে সে। মিক্স মার্শাল আর্ট, জুডো, সাভাতে, মুয়াই থাই, কুম্ফু, ক্যারাটে, উইঞ্চিংয়ের মতো প্রায় 180 রকমের মার্শাল আর্ট সে শেখে এবং তাদের প্রত্যেকটিতে সেরার সেরা হিসাবে প্রমাণিত হয়েছে সে। সাধারণ মানুষ যা শেখে 1 বছরে, রক্তিম তা শেখে 1 দিনে। তার ফলে এত কম সময়ে সে সব কিছু রপ্ত করেছে ভালোভাবে। বাড়ির পিছনে 4 এবং 5 নম্বর লাইকেনগুলি বাড়ির দেওয়াল ভাঙতেই যাচ্ছিল। এমন সময় আচমকা রক্তিম ওদের সামনে এসে দাঁড়ায়। লাইকেন দুটি শুরুতে একটু ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু পরক্ষণেই নিজেদেরকে সামলে নিয়ে দুটিতে মিলে একসাথে আক্রমণ করে বসে রক্তিমকে। মনে মনে একবার হাসে রক্তিম। খুব সাধারণ পদ্ধতি। নিজের কোমর থেকে 2টো ছোড়া বের করে আনে সে, মুহূর্তের ভগ্নাংশ মাত্র। তারপরেই 2টো শব্দ, আর ঠিক সঙ্গে সঙ্গেই ফুট বারোর লাইকেন দুটি প্রাণহীন দেহ আছড়ে পড়ল বরফের উপর। একেবারে অব্যর্থ লক্ষ্য রক্তিমের। তার দিকে ধেয়ে আসা লাইকেনগুলোর হৃদযন্ত্রের গতি অচিরেই থামিয়ে দিয়েছে সে। ছোড়াগুলো আর উদ্ধার করা যাবে না, একেবারে গুলির মতো বুকের মধ্যে ঢুকে গিয়েছিল ওগুলো। হঠাৎ পুনরায় সজাগ হয়ে ওঠে। তার প্ল্যানের দ্বিতীয় ভাগের সময় আগত। এখানে প্রায় 10 সেকেন্ডের মতো সময় নষ্ট করে ফেলেছে ও। আর দেরি নয়, এবার 6 নম্বর লাইকেনটিকে জমির দুয়ারে পাঠাতে হবে। তবে ওর কোমরে মাত্র 3টি ছোড়া অবশিষ্ট আছে। 3টে ছোড়া আর 4টে লাইকেন, অবস্থা মন্দ নয়। মনে মনে হাসে রক্তিম। তারপর পুনরায় লাফ দিয়ে উঠে যায় বাড়ির 3 তলার ছাদে। ঠিক তখনই আসল বিপদটা বুঝতে পারে সে। তার হিসেবে অল্প গণ্ডগোল হয়েছে। যেইমাত্র 6 নম্বর লাইকেনটিকে টপকে বাড়ির পিছনে এসেছিল, ঠিক সেই মুহূর্তে বাকি 1, 2 এবং 3 নম্বর লাইকেন বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। রক্তিম স্পষ্ট শুনতে পাচ্ছে তাদের পায়ের আওয়াজ। সর্বনাশ! এভাবে তো লাইকেনগুলো তৃষা আর তার ছেলের নাগাল পেয়ে যাবে। এখন উপায়? তবে উপায় কি সেটা ভাবার আগেই ঠিক ওর পিছনে একটা জান্তব ঘড়ঘড়ানি শুনতে পায়। পিছনে না তাকালেও রক্তিম বুঝতে পারে ও ঠিক পিছনেই দাঁড়িয়ে সেই 6 নম্বর লাইকেনটি, যেটাকে কিছুক্ষণ আগেই ও ভয়ানক একটা লাথি ছেড়েছিল। রক্তিম অনুভব করে সাপটটা এবার একটা চাপা গর্জন করে তার ঘাড় লক্ষ্য করে লাফ দিয়েছে। আর ঠিক তখনই সাথে সাথে ঘরের মধ্যে থেকে তৃষার আর্তচিৎকার শুনতে পায় সে। বাঁচান রক্তিম, রক্তিম বাঁচান! রক্তিমের বুকের ভেতরটা যেন খালি হয়ে যায়। মুহূর্তের মধ্যে সে ভয়ঙ্কর আলফা লাইকেনের রূপ ধরে। তার গায়ের লোমগুলো কেমন লালচে, যেন হিংস্র ধারালো দাঁত ও নখগুলো ঝকঝক করছে। উচ্চতা বেড়ে গিয়ে ফুট 15 তো হবেই। ফলত তার জামা কাপড় সব ছিঁড়ে প্রায় নেতা। কোনো রকমে প্যান্ট এবং কোমর বন্ধনীটি টিকে রয়েছে। রক্তিম তৎক্ষণাৎ ওর মাথার ওপর বলিষ্ঠ বাঁ হাতটা নিয়ে গিয়ে আড়াল করে নিজেকে। সেই 6 নম্বর লাইকেনটি প্রবল আক্রোশে ওর হাতটা কামড়ে ধরে, কিন্তু আলফা লাইকেন রূপী রক্তিমের যেন তাতে কিছুই হয় না। একটা প্রবল হুঙ্কার তুলে ওই বাঁ হাতেই লাইকেনটিকে উপরে তুলে ধরে সজোরে আছাড় মারে। অমনি হুড়মুড় করে ছাদটা ভেঙে 2 লাইকেন এসে পড়ে একেবারে তৃষার ঘরটায়।
রক্তিম ঘাড় ঘুরিয়ে দেখে ঘরের দরজা ভেঙে বাকি 3 লাইকেনও ঢুকে পড়েছে সেই ঘরে। তৃষার ছেলে এবং তৃষা দুইজনে আতঙ্কে চিৎকার করে চলেছে। এদিকে রক্তিমরা ছাদ ভেঙে ঘরে এসে পড়ায় ওদের দিকে চোখ যায় তৃষার। সঙ্গে সঙ্গে ভয়ে পাথর হয়ে যায় ও। সামনে মৃত্যু, পিছনে মৃত্যু, কোথায় যাবে ও এখন? একেবারে আড়ষ্ট হয়ে গিয়েছে সে। একটাও আওয়াজ বার হচ্ছে না। ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘরের এক কোণে সেধিয়ে গিয়েছে যেন। এদিকে আলফা লাইকেন রূপী রক্তিমের বা হাতটা এখনো কামড়ে আছে 6 নম্বর লাইকেনটি। মনে মনে আবারও একবার হাসে রক্তিম। ওই 3 লাইকেন এবং তৃষার চিৎকার শুনে ও আগেই বুঝেছিল যে এই মুহূর্তে ওরা ঠিক তৃষার ঘরের ওপর দাঁড়িয়ে। তাই যখন 6 নম্বর লাইকেন ওকে হামলা করে, ও আর সেটিকে এড়িয়ে যায়নি। ওই আঘাত সহ্য করে লাইকেনটিকে হাতিয়ার বানিয়ে সে ভেঙে ফেলে ছাদের মেঝে। এখন শুধু একটাই করণীয়। ওদিকে 3 লাইকেন ততক্ষণে তৃষার ঘাড় লক্ষ্য করে ঝাঁপ দিয়েছে। প্রবল ভয় ও চোখ বোঝে। এক মুহূর্তে কি ঘটে গেল ঠিক বুঝল না সে। ওর ঠিক পিছন থেকে একটা গগন বিদারী লাইকেনের গর্জন, আর প্রায় সাথে সাথেই ওর পাশ থেকে হাওয়ার গতিতে কি যেন একটা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘরের দেওয়াল ভাঙার প্রবল শব্দ। ভয় ভয় চোখ খুলে তৃষা দেখে ভয়ানক কাণ্ড। সারা ঘর তছনছ হয়ে গিয়েছে। ঘরের দেওয়ালগুলোয় বিরাট গর্ত। সিলিং ভেঙে পড়েছে এক পাশে। হু হু করে তুষার ঝড় এসে ঢুকছে ঘরের ভিতর। দেওয়ালের গর্ত থেকে বাইরেটা দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। এবার ভালো করে সামনে তাকাতেই দেখে 5টা লাইকেন প্রবলভাবে মারামারি করছে। ছেলেকে নিয়ে তৃষা একটা অন্য সুরক্ষিত ঘরে চলে আসে। যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়তে পারে। তৃষা এটুকু বোঝে ওই লালচে লাইকেনটাই আসলে রক্তিম। তার এবং তার ছেলের জীবন বাঁচানোর জন্য ওই যে ও প্রাণপাত করে লড়ছে। স্থান ডাউহিল পুলিশ আউটপোস্ট। পুষ্পার কথা শেষ হলে পুরো ঘরটায় নেমে আসে এক পিন পতন নীরবতা। বাইরে তখন প্রবল হুঙ্কার করে বয়ে চলেছে তুষার ঝড়। জানলার সার্সির ওপর আছড়ে পড়ছে সেই হিমেল হাওয়া, যেন সার্সি ভেদ করে ভেতরে ঢুকতে চায়। পুষ্পার মানুষ জীবনের নৃশংস অভিজ্ঞতার উপাখ্যান যেন বিক্রম এবং মঙ্গলবাবুর ভিতরের পিশাচকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। হিংস্র ভয়ানক মাংসভোগ হলেও কোথাও যেন তাদের পৈশাচিক মনেও একটা সহানুভূতির উদ্রেক হল। কারণ এই নতুন পৈশাচিক জীবন এবং শক্তি ওদের ভূতপূর্ব জীবনের স্মৃতিগুলোকে এখনো পর্যন্ত মুছে ফেলেনি। বেশিরভাগ ক্ষেত্রেই স্মৃতি মুছে যায়, কিন্তু ওদের ক্ষেত্রে ঘটেছে ঠিক তার বিপরীত। এবং সেই কারণেই এরা অন্যান্য সাধারণ মাংসভোগের তুলনায় অনেক বেশি কুটিল, বুদ্ধিধর, শক্তিশালী ও ক্ষমতাবান। প্রতিদিনই এদের শক্তি উত্তরোত্তর বাড়ে এবং তার ফলে এদের করায়ত্ত হয় বেশ নতুন ধরনের ক্ষমতা। তবে ঝড় কিন্তু শুধুমাত্র বাইরেই হচ্ছে না। নিঃশব্দে একটি ঝড় বইতে শুরু করেছে বিক্রমের বুকেও। পুষ্পর বলা কথাগুলো বিক্রমের মানব জীবনের অতীতের কিছু স্মৃতিকে নাড়া দিয়ে যায়। ওর মনে পড়ে যায় নিশার কথা। একই সাথে কলেজে পড়ত। সেই ক্লাস 8 থেকে ওদের পরিচয়। তবে এই বন্ধুত্ব যে কবে প্রণয়ে পরিণত হয়েছে
তা ওরা নিজেরাও টের পায়নি। দুই বাড়ি থেকে ওদের সম্পর্ক নিয়ে কোনো বাধা ছিল না। একেই বলতে গেলে তারা প্রতিবেশী, তার উপর আবার নিশা এবং বিক্রমের বাবা দুইজনে বিজনেস পার্টনার ছিলেন। এরই মধ্যে দুই বাড়ি থেকে ওদের বিয়ে নিয়ে কথাবার্তা এগোতে শুরু করেছে। নিশা বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি প্রাপ্ত, তাই বিক্রম এবং নিশার যৌথ সিদ্ধান্ত এই ছিল যে বিয়ের পরে সমস্ত ব্যবসা দেখাশোনা করবে নিশা। বিক্রমদের পরিবার অবশ্য তাদের আগের মতো লভ্যাংশই পাবে। শুরুতে সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল, কারণ নিশা একই সাথে তার বাবা সুজন ঘোষালের কন্যা এবং বিক্রমের বাবা বিপ্লব বাবুর পুত্রবধূ, তাই সে সবার দিকটাই সমানভাবে দেখবে। কিন্তু যত দিন যায় বিপ্লব বাবুর মন ঘুরতে থাকে। বিক্রমের বাবার বক্তব্য ছিল মাস্টার্স শেষ করে বিক্রমকে ব্যবসা দেখতে হবে, কিন্তু ওদিকে বিক্রমের শয়নে স্বপনে বাংলা ভাষা নিয়ে রিসার্চ করার ইচ্ছে। বিপ্লব বাবু কিন্তু সেই আদ্যিকালের ধ্যান ধারণা থেকে বেরোতে পারেননি। বাড়ির বউ কিনা ব্যবসা সামলাবে, তাহলে সংসার করবে কে? সব যে শিখেই উঠবে। বিক্রমের মা ইন্দুমতি কিন্তু তার বিরোধিতা করতেন, তবে সেসব পাত্তাও দিতেন না বিপ্লব বাবু। ব্যাপারটা তুঙ্গে ওঠে এক রাতে খাওয়ার টেবিলে। এ কথা সে কথার মধ্যে সেই ব্যবসা নিয়ে কথা শুরু হয়। বরাবরের মতো বিক্রমের সেই একই উত্তর, আমি বাংলা ভাষা নিয়ে এগোতে চাই, তাছাড়া ব্যবসা তো নিশা দেখছে নাকি। সেদিন বিপ্লব বাবুর মস্তিষ্ক জুড়ে লাল জলের নবাবী চাল। মদ্যপ অবস্থায় তার রাগের পারদ চড়তে লাগলো। এক টান মেরে খাবার থালা ছুঁড়ে ফেলে এঁটো হাতে বিক্রমের গালে এক চড় কষিয়ে ঝাঁঝালো গলায় বলে, আমি যা বলবো তোকে তাই করতে হবে। নিশা ব্যবসা সামলালে সব টাকা ওই সুজনের পকেটেই যাবে। বাড়ির বউ নাকি ব্যবসা, পেঁয়াজি ছোটাচ্ছে ওই বাপ মেয়ের। বিক্রম কিছু একটা বলতেই যাবে, কিন্তু দরজার দিকে তাকিয়ে থম মেরে যায় সে। কথায় কথায় কখন যে ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁয়েছে সে খেয়াল কারোরই ছিল না। আজ 1 ডিসেম্বর, বিক্রমের জন্মদিন। তাই প্রতিবারের মতোই হঠাৎ করেই বাবাকে নিয়ে নিশা আজও এসেছে বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা সবার আগে জানাতে। কিন্তু বিক্রমদের বাড়ি ঢুকে এরকম একটা পরিস্থিতির যে সম্মুখীন হতে হবে তা বোধহয় তারা কল্পনাও করেনি। নিশার চোখের কোল জলে চিকচিক করছে। সুজনবাবু এমনিতে ভালো মানুষ, কিন্তু মা মরা ওই মেয়েটার কোনো রকম অপমান সহ্য করতে পারে না সে। এরপর এক লহমায় সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। এক কথা দু কথায় বিক্রমের বাবার সাথে বিপ্লব বাবুর ঝামেলা শুরু হয়। তারপর ব্যাপারটা ক্রমেই হাতাহাতির পর্যায়ে চলে যায়। বিক্রম আর তার বাড়ির লোক কোনো মতে ব্যাপারটাকে আটকায়, কিন্তু এত বছরের একটা সম্পর্ক মাত্র 5 মিনিটে নিঃশেষ হয়ে গেল। নিশা সাফ সাফ বিক্রমকে জানিয়ে দিয়েছিল যে বাড়িতে তার বাবার অপমান হয় সে বাড়িতে আর যাই হোক কখনো বউ হয়ে আসবে না নিশা। সেই সাথে সুজনবাবুও জানায়, যেইখানে সবার সামনে বিপ্লব আমার গায়ে হাত তুলতে পারে সেইখানে আড়ালেও মানুষ খুনো করতে পারে। একজন খুনি ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দেব না। ওর জন্য অনেক পাত্র আছে। বিপ্লববাবুও কম যায় না। প্রত্যুত্তরে সেও বলে, আরে যা যা, তোর মা মরা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে ব্যবসা হাতাবি? তোদের স্কিম আমি বুঝি না। এই কথাটাই দুই বাড়ির মধ্যেকার এতদিনের মিষ্টি সম্পর্কের কফিনে শেষ পেরেকটা পুঁতেছিল। সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার জন্য বিক্রম এবং তার মা সমস্ত রকম প্রচেষ্টা করে, তবে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেয় সুজনবাবু আর বিপ্লববাবুর অহংকারের লড়াই। এরই মধ্যে সুজনবাবু নিশার বিয়ে ঠিক করে ফেলেছে। রাত তখন 12টা, তারিখ 11 ফেব্রুয়ারি। আজ নিশার জন্মদিন। একটা উইশ যে করবে তারও উপায় নেই।
যে মানুষটার সাথে জীবন গড়তে চলেছিল বিক্রম, আজ সেই মানুষটাই তাকে জীবনের ব্লক লিস্টে রেখেছে। রাস্তায় দেখা হলে নিশা আর কথা বলে না, মুখ ঘুরিয়ে চলে যায়। অনেকবার নিশাদের বাড়ির সামনে গিয়েও বসেছিল বিক্রম, কিন্তু কোনো লাভ হয়নি। শূন্য হৃদয়ে বারবার ফিরে আসতে হয়েছে তাকে। আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নিশার বিয়ে। বৃষ্টির জলে বিয়ের প্যান্ডেলটা ভিজছে। জানলার কাছে মুখ বাড়িয়ে বৃষ্টি দেখছে নিশা। বিক্রমের কথা বড্ড মনে পড়ছে তার। বৃষ্টি ভেজা দিনে একই ছাতার নিচে আধ ভেজা হয়ে গরম ভুট্টা শেয়ার করে খাওয়া, বিক্রমের ভেজা হাতটা নিশার গরম কোমর জড়িয়ে ধরা, তাকে আরো কাছে টেনে নেওয়া, কোনো শিশুর সরলতায় পরিপূর্ণ বিক্রমের মুখটাকে আরো কাছে টেনে নিয়ে দুটি ঠোঁটের মিলন। একে একে স্মৃতির পাতায় সমস্ত কিছু ফুটে উঠতে থাকে নিশার। কিন্তু কি করবে নিশা? মা মারা যাওয়ার পরে যেই বাবা ওকে মানুষ করেছে, সেই বাবার মাথার দিব্যি করে প্রতিজ্ঞা করতে হয়েছিল নিশাকে যে বিক্রম বা ওই বাড়ির কারোর সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবে না। তাই প্রতিদিন বিক্রম এসে ফিরে যেত, আর অসহায়ভাবে সেটা দেখে চলা ছাড়া নিশার কাছে আর অন্য কোনো রাস্তাই ছিল না। এভাবে একে একে দিনও চলে এলো। এই তো আগামীকাল থেকে নিশার বাকি জীবনের সাথী হবে অন্য একজন মানুষ। বিক্রমের সাথে তার যাত্রা এখান অবধিই বোধহয় লেখা ছিল। তাই শেষবারের মতো ব্লক লিস্ট খুলে বিক্রমকে ফোন করেও। এদিকে জানলার সামনে বসে বিক্রম ও বৃষ্টি দেখছিল। বাইরের বৃষ্টির সাথে সাথে ওর দুই চোখ থেকে ঝরে পড়ছে অবিরাম অশ্রুধারা। এমন সময় ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে চমকে ওঠে সে। আনন্দে দিশেহারা হওয়ার অবস্থা। সে কি ঠিক দেখছে? নিশা ফোন করেছে। বেশি কিছু না ভেবে তড়িঘড়ি ফোনটা রিসিভ করে বিক্রম। হ্যালো নিশা, নিশা নিশা তুই জানিস আমি তোকে কতবার তোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আজ তোর জন্মদিনে আমি। তার কথাটা শেষ হয় না, তার আগেই নিশা বলে, বৃষ্টি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আর তোর কথা মনে পড়ছিল। স্মৃতির ডায়েরি থেকে দেখছিলাম আমাদেরকে। কি দেখলি? কেমন আছি আমরা? হাসি খুশি দুটো মানুষ, যারা যারা জানে না তাদের পথে বিচ্ছেদ লেখা আছে। আমার জন্মদিনের স্মৃতিগুলোই তো আমার উপহার রে। পার্থিব কোনো বস্তু এর সমতুল্য হতে পারে না। আর তো মাত্র 24 ঘন্টা, আর তারপরেই আমি অন্য কারোর। কষ্ট হলেও আমার ফোনের কল লিস্টার জীবন থেকে তোকে মুছে ফেলতে হবে। হয়তো আবারও এমনই কোনো বৃষ্টিস্নাত রাত ফিরিয়ে দেবে আমাদের বলা শেষ কথাগুলো। হ্যাঁ রে, এখনো ভালোবাসিস আমায়? কখনো ঘৃণা করিনি তো। তাহলে সব মিটিয়ে নি, আমরা সব মিটিয়ে নি। প্লিজ প্লিজ ফিরে আয় নিশা, ফিরে আয় নিশা প্লিজ। ভালোবাসি বলেই তো আসতে পারছি না। তুই কি ভাবছিস আমি ভীষণ ভালো আছি? আমার বাবাকে ছুঁয়ে কথা দিয়েছি তোদের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না আমি। আর তুই তো জানিস আমি সবার আগে পাপাকে ভালোবাসি। তাহলে আজ কেন ফোন করলি? এটাই শেষবার। কেন দিয়েছিলি এমন কথা কেন? যারা আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আমি তাদের ফেরাই না। ভেবে দেখ, তুই যেটা চেয়েছিস, যেভাবে চেয়েছিস, আমি সায় দিয়েছি। বিক্রম বুঝল সত্যি আর কোনো রাস্তা নেই। তাই কোনো রকমের ধরা গলায় সে বলল, নতুন ভর কেমন? কি করে? আগলে রাখবে? জানি না। তারপর কিছুক্ষণ দুইজনে চুপ থেকে নিশা বলল, একটা
জিনিস চাইবো, দিবি? কি? শেষবারের মতো বলবি ভালোবাসিস। বিক্রম কথাটার উত্তর দিতেই যাচ্ছিল, ঠিক এমন সময় আকাশটা যেন এক প্রবল বজ্রাঘাতে চিড়ে ফেটে গেল, আর সঙ্গে সঙ্গে বিক্রম ফোনের মধ্যে শুনল নিশার গোঙানি। নিশা, নিশা, নিশা! নিশা আর কোনো উত্তর দিতে পারে না। হার্ট অ্যাটাক। ওর হার্টের অবস্থা ছোট থেকেই খারাপ ছিল। ইতিপূর্বেও দুবার জমে মানুষে টানাটানি হওয়ার পর ফিরেছিল। তাই ডাক্তারবাবু সাবধান করে বলেছিল যেন কোনো কিছুই ওর হৃদয়ের ওপর গভীরভাবে চাপ সৃষ্টি না করে, তাহলেই বিপদ। ওদিকে ততক্ষণে নিশার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছে। এরপর একে একে কতগুলো ঘটনাক্রম বিক্রমের মনে পড়ে যায়। সেই ঝড় জলের রাতে নিশার বাড়ি গিয়ে গেট ধাক্কানো, নিশার নিথর দেহ উদ্ধার, তারপরও সবকিছুর জন্যে বিক্রমকে দায়ী করে পুলিশের হাতে তুলে দেওয়া, কোর্ট কাছারি, এবং তারপর বিক্রমের বেকসুর খালাস। এরপর কলেজের ছুটিতে বিক্রমের কলকাতা ছেড়ে ডাউহিল চলে আসা, এবং তারও মাস সাতেক পরে সেই ভয়াবহ হত্যাকাণ্ডের কিনারায় সাহায্য করতে যাওয়া। সবশেষে এক গভীর রাতে মাংসভোগের হাতে তার আত্মার পিশাচে পরিণত হওয়া, আর তারপর এই এক নতুন পৈশাচিক জীবন। তবে আজও নিশাকে ওর চাওয়া গিফটটা দেওয়া হয়নি। জীবনে প্রথমবার মুখ ফুটে কিছু চেয়েছিল মেয়েটা, সেটাও বিক্রম দিতে পারল না। এমন সময় আকাশ বাতাস বিদীর্ণ করে কর্কর শব্দে একটা বাজ পড়ে, আর তাতে সম্বিত ফেরে বিক্রমের। শোনে মঙ্গলবাবু বলছে, কি ব্যাপার বিক্রম বাবু, আপনি হঠাৎ এরকম গুসা হচ্ছেন কেন? বিক্রম কি যেন একটা বলতেই যাচ্ছিল, সহসা উত্তরের জঙ্গল থেকে ভেসে আসে অনেকগুলো নেকড়ের রক্ত জল করা হুঙ্কার। উফ, আবার সেই লাইকেন। বিক্রম, তুমি দেখো তো কিছু দেখতে পাও কিনা? কি করছে জানোয়ারগুলো? বিক্রম মুখে কিছু না বলে ঘাড় নেড়ে সম্মতি জানায়। তারপর চোখ বুজে স্থির হয়ে বসে সে। বিক্রমের দৃশ্যপটে ছেয়ে গেল পিচ ঢালা অন্ধকার। কিছুক্ষণ সেভাবেই থাকলো, তারপর একটু একটু করে পরিবর্তন হতে শুরু করলো দৃশ্যপটে। বিক্রমের মনে হলো সে বুঝি একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে গর্ত দিয়ে তীর বেগে ধেয়ে চলেছে একদিকে। আদি অনন্ত সে গর্তের যেন কোনো শেষ নেই, চলছে তো চলছেই, না আছে থামার উপায়, না আছে ফেরবার পথ। কেবলই সেই একটি নির্দিষ্ট মুখে তীর বেগে যেন ছুটে চলেছে বিক্রম। কিছুক্ষণ এভাবে চলার পর সেই গর্তের অন্ধকার গায়ে মাঝে মাঝে নীলচে বিদ্যুৎ ঝলকে উঠতে লাগলো। সেই তড়িৎ ঝলকে চটজলদি ফুটে উঠছে কিছু দৃশ্য। একটা ভীষণ দর্শন দুপে আলফা লাইকেন একের পর এক আহত করে চলেছে সশস্ত্র আর্মিদের। তারপরেই দেখল আর্মিদের আহত জওয়ানরা নিজেদের মনুষ্য রূপ ছেড়ে একে একে হয়ে উঠছে এক একটা লাইকেন। বিভৎস দর্শন তাদের। সবকটি মিলে এবার আকাশের দিকে মুখ তুলে তীব্র এক হুঙ্কার ছাড়ল। বিক্রম বুঝল যে দৃশ্যগুলো এই গর্তের গায়ে ফুটে উঠেছে সেগুলো হলো কোনো একজনের কিছু স্মৃতি। অর্থাৎ বিক্রম তার গন্তব্যের খুব কাছাকাছি এসে পড়েছে। এবার গর্তের বাইরের মুখটা ক্রমে স্পষ্ট হতে লাগলো। সেখানে আর এক অন্ধকার যেন অপেক্ষা করছে তার জন্য। সমস্ত শরীর জুড়ে একটা প্রবল ঝাঁকুনি অনুভূত হলো বিক্রমের।
চোখের সামনে ক্ষণিকের জন্য সব দৃশ্য যেন ঝাপসা হয়ে আসে। আসলে মাংসভোগ হওয়ার পরে অনেকগুলো অতিপ্রাকৃত ক্ষমতার সাথে সাথে একটা বিশেষ ক্ষমতা লাভ করেছিল বিক্রম। সেটা হলো বহুদূর থেকে দেখতে পাওয়া কোথায় তার শিকার অথবা শত্রু আছে। বহুদূর থেকে আত্মা স্থানান্তরণ দ্বারা নিজের ভিতরে থাকা পিশাচকে দিয়ে শত্রুর আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারা। আজকেও বিক্রমের ভেতরের পিশাচটি তার শিকারের আত্মার সঙ্গে মিলিত হতে পেরেছে, আর হওয়া মাত্রই শিকারের আত্মাটি দেহ থেকে তার অধিকার হারায়, আর তার দেহখানি বিক্রমের পিশাচের অধীনস্থ হয়ে পড়ে। তবে এই সময়ে বিক্রমের আসল দেহটি প্রায় অরক্ষিত অবস্থায় আছে। সহসা চোখ খুলল বিক্রম। এ কোথায় এসে পড়েছে সে? ওর সামনে এখন ভিন্ন দৃশ্য। তুষার ঝড় বয়ে চলেছে দুরন্ত গতিতে। পাইন গাছগুলো সব সাদা পিলারের মতো দাঁড়িয়ে। সমগ্র দৃশ্যপট ভয়ঙ্কর তুষারে আবৃত। চারিদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার। তবুও বিক্রম কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে উত্তরের একটা ছোট্ট টিলার ওপর অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে অনেকগুলো আধা মানুষ এবং বেশ কিছু লাইকেন। টিলার পাশেই গভীর খাদের গহীন অন্ধকার যেন চুপটি করে অপেক্ষা করছে তার শিকারের। একটিবারে সেই অন্ধকারে তলিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। টিলার একটা বড় পাথরের ওপর দাঁড়িয়ে আছে এক পূর্ণাঙ্গ আলফা লাইকেন। এটি অন্যান্য শয়তানগুলোর তুলনায় অনেকটা বড়, প্রায় 20 ফুট তো হবেই। গায়ের পেশিগুলোকে দেখলে মনে হয় ওগুলো বুঝি ইস্পাতের তৈরি, এতই বলিষ্ঠ সেগুলো। তবে এই আলফা লাইকেনটির বড় বৈশিষ্ট্য হলো ওর সারা গায়ে কেমন যেন সাদা পেঁচানো কিছু উল্কি আঁকা। তীব্র উত্তেজনায় সেই উল্কি থেকে যেন বিদ্যুৎ স্ফুরিত হচ্ছে। সেই আলফা লাইকেন পাশবিক কণ্ঠে বলে, শোনো তোমরা সবাই, এই পৃথিবী শুধু একা মানুষের নয়, তারা ভারতের জোরে এই পৃথিবী দখল করে এসেছে। আমরা যারাই এখানে আছি তাদেরকে এই মানব সভ্যতা কি দিয়েছে? আমি নিজে ছিলাম একজন সৎ পুলিশ অফিসার। মানুষের সৃষ্ট শয়তানের হাতে মরলাম আমি। আমার পরিবার, প্রিয়জন সবার থেকে দূরে সরে আসতে হয় আমাকে। এই যে তোমরা যারা আর্মি, দেশের রক্ষক, ঠান্ডা ঘরে বসে যুদ্ধ ঘোষণা করে মন্ত্রীরা, আর লড়ে মরো তোমরা। শীত, গ্রীষ্ম, বর্ষা দিন রাত জেগে পাহারা দিয়ে চলো সীমানা। শত্রুর গোপন ঘাঁটি তোমরা ধ্বংস করো। তোমাদের রক্তের বদলে দেশের মানুষগুলোর সুরক্ষা আসে, কিন্তু নাম হয় কাদের? ওই মন্ত্রীদের। এই ভাব আর চলতে পারে না। তাই আমরা লাইকেন, আমরা সব বদলে দেব। মানুষকে এই পৃথিবীর সিংহাসন থেকে সরিয়ে আমরা বসবো সেখানে। আমরা কারা? সংস্বরে প্রায় 18টি লাইকেন জান্তব হুঙ্কার করে ওঠে। আমরা লাইকেন, আমরা আমাদের লক্ষ্য এক। কথাগুলো শুনতে শুনতে বিক্রম এবার নিজের দিকে তাকায়। হ্যাঁ, যা ভেবেছে ঠিক তাই। ওর সারা গা বড় বড় লোমে ঢাকা, চোয়াল বেরিয়ে আছে সামনে। অর্থাৎ ওর পিশাচ এখন এদেরই দলের একটি লাইকেনের শরীরে প্রবেশ করেছে। হঠাৎ একটা রাগত ঘড়ঘড়ে শব্দে বিক্রমের চিন্তার জাল ছিন্ন হয়। সেই বড় আলফা লাইকেন জান্তব স্বরে বলে, তবে আমাদের মাঝে একজন বহিরাগত আছেন। তারপর নাক টেনে বাতাসে কিসের যেন ঘ্রাণ নেয় সে। তীব্র শয়তানি হাসি হেসে বলে, ঠিক
মাংস বুকের গন্ধ যে। তা আপনি আপনি কি নিজে থেকে বেরিয়ে আসবেন নাকি আমি কাছে যাব? এ কি, বিক্রম কি তবে ধরা পড়ল নাকি? কিন্তু এই সমস্ত লাইকেনগুলোর কাছে এই ক্ষমতা এলো কি করে? পৈশাচিক মনে এক গাদা প্রশ্ন নিয়েও বিক্রম কিন্তু ঠাঁই দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে দলের বাকি লাইকেনেরা বাতাসে নাক টেনে কি যেন শুকতে লেগেছে। এবার ধীরে ধীরে এক এক করে প্রতিটি লাইকেন বিক্রমের পিশাচ অধিকৃত লাইকেনের দিকে নিজেদের জ্বলন্ত দৃষ্টি দেয়। সেই সাথে প্রত্যেকের মুখ থেকে বেরিয়ে আসে একটা জান্তক ঘরঘরানি। বিক্রমের মনে হতে থাকে এই এক্ষুনি বুঝি ওরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে ওর উপর। ঠিক এমন সময় আলফা লাইকেনটি বলে উঠল, ছেড়ে দাও, ও বোধহয় কিছু বলতে চাইছে। নেকড়ের মুখে খেলে যায় ক্রূর হিংস্র একটা হাসি। বিক্রমের অধিকৃত লাইকেনের সামনে থেকে বাকি সবাই এবার সরে যায়। বিক্রম ভাবল, এই সুযোগ, লাইকেনগুলোর মাথায় কোনো বুদ্ধি নেই। এখন যদি আমি ওই আলফা লাইকেনটিকে মেরে ফেলতে পারি তবে আমাদের একটি অনেক বড় বাধা সরে যাবে সামনে থেকে। যেমন ভাবা তেমনি কাজ। নিজের শরীরটাকে গুটিয়ে তীর বেগে ওই লাইকেনের দেহ নিয়ে ছুটে গেল বিক্রম। তার মতলব আলফা লাইকেনটার বুক চিরে হৃৎপিণ্ডটি বার করে আনবে সে। কিন্তু হায়, বিক্রম যদি জানতো এই আলফা লাইকেন সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া জিনিস, তবে কি এই ভুল সে কখনো করত? হয়তো না। তার দিকে ছুটে আসা বিক্রমকে দেখে বৃহৎ আলফা লাইকেনের চোখে মুখে এক বিদ্রুপের দৃষ্টি ফুটে উঠল। ছুটে আসা ওই লাইকেন ওয়্যারউলফের শরীরধারী বিক্রম এবার তার দিকে মারল এক মরণ ঝাঁপ। মুহূর্তে আলফা লাইকেনটি বিদ্যুতের গতিতে শূন্যে লুফে নিল তার দিকে ধেয়ে আসা দেহটিকে। ওর হাতের চাপে পড়ে অসহায়ের মতো ছটফট করতে লাগলো বিক্রমের আশ্রিত লাইকেনের দেহটি। এবার ক্রোধে জ্বলে উঠল আলফা লাইকেনের চোখ জোড়া। তীব্র হুঙ্কার তুলে সে বলল, তোরা ভীতু মাংস বুকের দল, তোরা আমাদের পথে কোনো বাধা হতেই পারিস না। তোদের প্রধানকে গিয়ে বলিস খুব শীঘ্রই তোদের তিনটের মাথা আমাদের ভবিষ্যতের হেডকোয়ার্টার্সের শোভা বাড়বে। বিক্রম বুঝি কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। নিমনিমে অন্ধকারের বুক চিরে একটা বিদ্যুতের রেখা ঝলকে উঠেই সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল আকাশে। সাথে সাথে কতগুলো নেকড়ের উল্লাসময় গর্জনে মুখরিত হয়ে উঠল হিমেল বাতাস। সঙ্গে সঙ্গে এদিকে ধর্মর করে জেগে উঠল বিক্রম। ওর মনে হচ্ছিল কোনো মহাশূন্য থেকে যেন পৃথিবীর অভিকর্ষ বলের টানে তীব্র বেগে আবার মাটিতে এসে পড়েছে। বেশ কিছুক্ষণ ধরে হতভম্বের মতো চেয়ে রইল বিক্রম। মঙ্গলবাবু কি যেন একটা বলছে, তবে সে কথা বিক্রমের কানে যেন পরিষ্কারভাবে ঢুকছে না। ওর মানসপটে এখনো সেই আলফা লাইকেনের বিভৎস মুখ, নীলচে চোখ এবং চোখ ধাঁধিয়ে দেয়া তীব্র বিদ্যুতের ঝলকানির দৃশ্য। এবার পুষ্প বলে, কি হয়েছে বিক্রম? কি দেখলে আর তোমায় এমন মুদভ্রান্তের মতো লাগছে কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি বুঝি আমার মাথায় যেন আকাশ থেকে বজ্রপাত হলো। চোখের সামনে সেই ভয়ঙ্কর মুখ, চারিদিকে বিদ্যুতের তীব্র ঝলকানি। ওহ, আরে পাগল পাগল হয়ে গেল নাকি? মঙ্গলবাবু টিপ্পনি কাটে, কিন্তু পুষ্পর চোখ রাঙানি খেয়ে পরক্ষণে চুপ হয়ে যায় আবার। হ্যাঁ বিক্রম, তুমি বলো। বিক্রম একে একে সমস্ত ঘটনা বলে যায়। কি কি শুনেছে, কি কি দেখেছে, কিছুটি বাদ দিল না। সমস্তটা শুনে ওদের বাকি দুইজনের চোয়াল যেন রাগে লম্বাটে হয়ে আসে। মঙ্গলবাবু বলে, तो इन लोगों के साथ लड़ने का तरकीब किया है?
আছে, উপায় আছে। আমার এক পরিচিত বন্ধু আছে, ভারী অদ্ভুত এক বিদ্যা নিজের করায়ত্ত করেছে সে। ও হলো হাকুমা সেরেন্সি, অর্থাৎ শয়তানের নির্মাতা, দ্য ডেভিলস ফোর্জ মাস্টার। তার প্রয়োজন আবশ্যক। স্থান কলকাতা। বিকেল থেকেই আকাশের মুখ ভার হয়েছিল। থেকে থেকে হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে এলোমেলোভাবে। থানার উল্টো দিকে পরপর সারি দিয়ে তিনটে ফাস্ট ফুডের দোকান। তবে আজ বিকেলে অন্য দিনের তুলনায় একটু বেশিই ভিড় জমেছে ছোট্ট মতো চপের দোকানটায়। দোকানের নাম চপ শিল্পী রামুদা। মাত্র 1 মাস হয়েছে দোকানটা খুলেছে, কিন্তু এরই মধ্যে পসার কামিয়েছে বেজায়। বিকেল হলেই ছেলে ছোকরাদের দল, অফিস পেরোত বাবুদের ভিড় একেবারে উপছে পড়ে রামুদার দোকানে। আর পাশের ফাস্ট ফুডের খালি দোকানগুলো বসে বসে ধুঁকতে থাকে। আজও তেমনটাই চলছিল। এমন সময় একগাদা ভিড়ের মধ্যে একটা হাঁক এলো। ও রামুদা, একটা রক্তিম ভেজিটেবল দিও তো। হ্যাঁ দাদা, এই যে দিচ্ছি। সহাস্যে উত্তর আসলো চপ শিল্পীর তরফ থেকে। সত্যি চপ শিল্পই বটে। তার বানানো চপ এতই ভালো হয় যে সামনের থানার থেকে রোজই বড় বড় অর্ডার পায় সে। আর এই রক্তিম ভেজিটেবল চপ, এ হলো তার দোকানের মাস্টারপিস। হেভি ডিমান্ড। এমন সময় হঠাৎই আকাশের বুক চিরে একটা বিদ্যুতের রেখা দেখা দিয়েই আবার মিলিয়ে গেল। সাথে দিক দিগন্ত বিদীর্ণ করে বাজ পড়ল। সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠল হাওয়ার গতিবেগ। আরে, আজ থানা থেকে তো কোনো অর্ডার এলো না। যাই হোক, দোকানদার কাস্টমারগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব চপ দিয়ে বিদায় করে থানার এক কনস্টেবলের নাম্বারে ফোন করলো। হ্যালো স্যার, বলছি আজকে কোনো অর্ডার দিলেন না? ওপাশ থেকে গম্ভীরভাবে উত্তর ভেসে আসে, না, আজ আর নেব না। আচ্ছা স্যার। ফোনটা রেখে দিল। বিক্রেতার কপালে চিন্তার ভাঁজ। থানায় কি তার নামে কেউ কিছু বলল, যার জন্য? এমন সময় তার চিন্তার জালে ছেদ পড়ে আরও একবার বিদ্যুতের তীব্র ঝলকানিতে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ এলাকা নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে গেল। পাওয়ার কাট। এবার সেই অন্ধকারকে ভিজিয়ে দিতে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে এলোমেলোভাবে ঝড়। তখনও 3টে ছোকরা গোছের ছেলে দোকানের সামনের বেঞ্চে বসে চপ খাচ্ছিল। ওদের মধ্যেই একজন বলে উঠল, এই যে শুরু হলো, শীতের ড্রেস ভিজলে রক্ষে রে, তার উপর আবার পাওয়ার কাট। দ্বিতীয় একজন বলল, দেখ আবার কোথাও ট্রান্সফরমার বার্স্ট করলো কিনা। ও জেঠু, আমাদের এই চপগুলো একটু প্যাক করে দাও তো। চপ বিক্রেতা ওদের হাতে চপের প্যাকেটগুলো তুলে দিতেই যাবে, এমন সময় সে একটা ব্যাপার লক্ষ্য করে। তার পাশের 2 ফাস্টফুড দোকানি ঝড় বৃষ্টি মাথায় করে থানার দিকে চলেছে। তবে কি মনে হতেই ওরা একবার চপ শিল্পী রামুদা লেখা দোকানটার দিকে ফিরে তাকায়। দেখা গেল অন্ধকারে ওদের 2 জনের চোখ ধক ধক করে জ্বলছে, মুখে একটা হিংস্র হাসি। চপ বিক্রেতা রামুদা বুঝল অনেক বড় ষড়যন্ত্র চলছে এই থানার ভিতর। কিছু তো একটা আছে যা ভীষণভাবে গোপনীয়। স্থান মিলিটারি চেকপোস্ট। ঘড়িতে সময় বলছে দুপুর 3টে, কিন্তু বাইরের পরিবেশ দেখে সেটা বোঝার উপায় নেই। চারিদিকে ঘন অন্ধকার। সেই অন্ধকারে পাইন গাছগুলি যেন ভূতের মতো দাঁড়িয়ে। মাটি ঢেকে আছে পুরো বরফে। হেঁটে হেঁটে ক্যাম্পের সমস্তটা পরিদর্শন করছেন স্বয়ং জেনারেল অজয় যাদব। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। পজিশন থেকে জওয়ানদের প্রায় 3 কিলোমিটার মতো পিছু হটতে বলেছেন।
তার কারণ একটাই, ওই ফেন্সের ওপারের কুয়াশা যেন এবারে চুইয়ে চুইয়ে ফেন্সের এপারে আসতে লেগেছে। সে কুয়াশা এতই ঘন যে সুতীব্র আলো তাকে ভেদ করতে অক্ষম। ক্যাপ্টেন সূর্য সিনহার বলা কথাগুলো যদি সত্যি হয়, তবে তারা তো এক মহাবিপদের সম্মুখীন হতে চলেছেন। সকালে যখন ক্যাপ্টেন নিজের তাঁবু থেকে বইগুলো নিয়ে আসেন, তখন সেই পুরনো হলদে হয়ে যাওয়া বইগুলোকে দেখে বেশ অবজ্ঞার স্বরেই অজয় বলেছিলেন, হ্যাঁ, এই পুরনো বইগুলিতে আমাদের নিস্তার লেখা আছে। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না ক্যাপ্টেন। তখন ব্যস্ত হয়ে সূর্য বলেছিলেন, অজানা শত্রুকে চেনে নেওয়াটা যে একটা ভীষণ ভালো পরিকল্পনা, সেটা কিন্তু আপনার থেকেই শেখা স্যার আমার। বেশ, শুরু করুন, আপনার কাছে আধা ঘন্টা সময় আছে। সূর্য সিনহা একে একে পৃষ্ঠা উল্টে উল্টে জেনারেলকে সব বোঝাতে লাগলেন। কোন শয়তান, কি তার শক্তি, তাদের দুর্বলতায় বা কোথায়, ইত্যাদি ইত্যাদি। সময়সীমা আধ ঘন্টা ছাড়িয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। সূর্য সিনহা তখনও বলে চলেছেন। হঠাৎই বইয়ের একটা ছবির দিকে নির্দেশ করে জেনারেল অজয় জিজ্ঞেস করলেন, এটা কি ক্যাপ্টেন? এটা কি করে বলি, দেখুন, আমাদের মানব শরীর 5টি উপাদান দিয়ে তৈরি: জল, বায়ু, অগ্নি, পৃথিবী, বোম। এই পৃষ্ঠার ওপরে সেই 5টি প্রাকৃতিক উপাদানকেই বোঝানো হয়েছে। তবে এই বই অনুযায়ী এই 5টি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানের শক্তি আলফা লাইকেনরা নিজেদের মধ্যে ধারণ করতে পারে। তখন সে হয়ে ওঠে আরও শক্তিশালী। সে নির্দিষ্ট উপাদানকে সে নিজের মতো ব্যবহার করতে পারে। তবে কোন আলফা লাইকেন ঠিক কোন উপাদানকে নিজের দিকে আকৃষ্ট করবে, এটা নির্ভর করে তার যুদ্ধ কৌশল এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। এই ধরনের লাইকেনগুলি প্রায় অবদ্ধ হয়ে ওঠে। মনে হলো কথাটা শুনে বেশ চিন্তায় পড়লেন জেনারেল। এবার সূর্য সিনহা তার পরের পাতাটি উল্টাতেই একটা নতুন অধ্যায় চোখে পড়ল। অধ্যায়ের নাম দ্য অ্যাবেসেল হান্টার ওয়েন্ডিগো। অধ্যায়ের শুরুতেই বিভৎস কিছু মাংসভোগের ছবি আঁকা আছে। ছবিগুলো দেখে মনে মনে শিউরে উঠলেন জেনারেল। ওদিকে সূর্য সিনহা তার বক্তব্য রেখে চলেছেন। দেখুন স্যার, আমাদের দ্বিতীয় শত্রু ওয়েন্ডিগো। বাংলায় একে অনেকেই মাংসভোগ বলে থাকে। সূর্য সিনহার কথা ছাপিয়ে জেনারেলের মনের ভিতরে সেই একটা অজানা ভয় আবারও দানা বাঁধতে শুরু করেছে। কথা শুনতে শুনতে উনি এক মুহূর্তের জন্য চোখ বুজলেন। সহসা উনি যখন চোখ খুললেন, তখন দেখেন আশেপাশে আর কেউ নেই। চারপাশটা অন্ধকার, নিশ্ছিদ্র নিরেট অন্ধকার। সে জায়গায় কোনো শব্দ নেই, কোনো গন্ধ নেই। চারিদিকে শুধুই শূন্য, মহাশূন্য। কিন্তু আবারও কখনো মনে হচ্ছে এই শূন্য বুঝি শূন্য নয়, এই শূন্য যেন কোথায় আবার পরিপূর্ণ। কিছু একটা হয়তো আছে যেটা নিজের মনে মনে অনুভব করতে পারলেও সেটাকে চোখে দেখা যাচ্ছে না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে দুটো চোখ যেন তার দিকে তাকিয়ে তার উপর নজর রাখছে। এবার জেনারেলের মাথা একটু একটু করে খারাপ হতে বসল। এই তো উনি ক্যাপ্টেন সূর্য সিনহার সাথে কথা বলছিলেন নিজের তাঁবুতে বসে। কিন্তু উনি কোথায় এলেন? অজয় এবার গলা ছেড়ে ডাকলেন, ক্যাপ্টেন সূর্য সিনহা, কোথায় আপনি? সোলজার্স, কোথায় আপনারা? আওয়াজ দিন, দ্যাটস অ্যান অর্ডার। কিন্তু কোথায় কে? কথাগুলোই কেবল ওই নিরেট অন্ধকারের দেওয়ালে ধাক্কা মেরে ফিরে আসলো। কথাগুলোই কেবল ওই নিরেট অন্ধকারের দেওয়ালে ধাক্কা মেরে ফিরে আসে। এই অন্ধকার কোনো পৃথিবীর অন্ধকার নয়, যেন সাক্ষাৎ নরকের কয়েদখানা, যেখানে আত্মাকে বন্দী থাকতে হয় অনন্তকাল ধরে। এইসব কথাই মনে মনে ভাবছিলেন অজয় যাদব।
হঠাৎই একটা রক্ত জল করে দেওয়া গর্জন শুনলেন তিনি। শব্দটা চারিদিক থেকে আসছে, একবার বায়ে তো পর মুহূর্তে পিছনে, আবার হয়তো ডান পাশে। শব্দটা যেন তাকে ঘিরে ঘুরে চলেছে। নিজের পকেট থেকে পিস্তলটা বার করলেন অজয় যাদব। উত্তেজনায় কপালের শিরাগুলো ফুলে উঠেছে তার। বড়দের মতো সামনে আয়। এবার অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। হঠাৎই অজয় যাদবের ঠিক সামনে, একেবারে শূন্যে, একটা তীব্র বেগুনি রঙের আলো জ্বলে উঠল। সেই আগুনের তেজে মনে হচ্ছে গায়ের চামড়া যেন ঝলসে যাবে, অথচ আগুনটা বেশ কিছুটা দূরেই জ্বলছে। আশ্চর্যের ব্যাপার হলো এই যে সেই আগুনের আলোয় চারপাশটা এতটুকু আলোকিত হলো না। এবার দেখা গেল সেই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা মুখ। ভয়ঙ্কর দেখতে সেই মুখ। হঠাৎই আগুনটা দপ করে প্রচন্ড জোরে ঠেলে উঠল, যেন আগুনে কেরোসিন পড়েছে। পর মুহূর্তেই দপ করে আবার নিভেও গেল। ঠিক একই রকম ভাবে ওই নিকষ কালো আঁধারের গায়ে অজস্র আগুন জ্বলে ওঠে। সেই বেগুনি আগুনের লেলিহান শিখা থেকেও একই রকম ভাবে আরো কতগুলি মাথা বেরিয়ে আসতে থাকে। পর মুহূর্তে সেগুলোও আবার দপ করে 5 তলা বাড়ি সমান ঠেলে ওঠে। পরক্ষণেই আবার নিভে যায় সেগুলো। একই রকম ভাবে 10টা, 20টা, 40টা, 70টা, 100টা। এই একই ঘটনা বারে বারে প্রতি সেকেন্ডে হয়ে যেতে থাকলো। এই অভিশপ্ত জায়গা থেকে বেরোনোর জন্য আকুলি বিকুলি করতে লাগলেন জেনারেল। তার মাথার শিরাগুলো ফুলে উঠেছে। রাগে মাটিতে ঘুষি মারতে লাগলেন অজয়, কিন্তু কোনো উপায় নেই। তিনি যেন কোনোভাবেই পালাতে পারছেন না। এখানে যেন চিরতরে বন্দী হয়ে আছেন তিনি। এবার দেখলেন সহসা ওই নিকষ কালো আঁধারের বুকে ফুটে উঠছে অজস্র লাল বর্ণের চোখ। ধীরে ধীরে সেই চোখ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। এবার দেখা যায়, হ্যাঁ, ওই তো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে কতগুলো মুখ, যে মুখগুলো ওই ক্যাপ্টেন সূর্য সিনহার দেখানো লাইকেনের মতোই, লম্বা ছুঁচালো নেকড়ের ন্যায়। কিন্তু ওদের মাথায় শোভা পাচ্ছে হরিণের মতো শিং, আর সেই শিংগুলিতেই যেন ওই বেগুনি বর্ণের আগুন জ্বলছে। নেকড়েগুলোর মুখের ভেতর থেকে উঁকি দিচ্ছে তীব্র ঝকঝকে দাঁত। মুখের ভেতর থেকে নিঃশ্বাসের সাথে বেরোচ্ছে বেগুনি বর্ণের আগুনের হলকা। চারপাশটা ভরে উঠল চামড়া পোড়ার উৎকট গন্ধে। সেই গন্ধে জেনারেলের দম বন্ধ হয়ে আসে যেন। শত্রুর বৃহৎ পল্টন চোখের সামনে দেখেও যে কোনোদিনও ভয় পাননি, আজ তিনি ভয় পেলেন। তবুও উনি নিজের নার্ভকে যথাসম্ভব শক্ত রেখে কতগুলো গুলি ছুড়লেন। সবকটি গুলি যেন জানোয়ারগুলোর মুখে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে গুলি যেন ওই জানোয়ারগুলো বেমালুম হজম করে নিচ্ছে। এবার প্রবলভাবে হুঙ্কার ছেড়ে অতগুলো মাথা একটু একটু করে এগিয়ে আসতে থাকে জেনারেলের দিকে। এবার তার বুক ঠেলে একটা চিৎকার বেরিয়ে এলো। প্রবল ডাকে এবং বরফের মতো ঠান্ডা জলের ছিটায় সম্বিত ফিরল জেনারেলের। জ্ঞান ফিরতেই দেখলেন তিনি নিজের তাঁবুতেই আছেন, কোথাও যাননি। আরও দেখলেন তাঁবুর মুখে তার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছেন 5 জন সেনা জওয়ান। জেনারেল প্লিজ, জেনারেল। সূর্য সিনহার কথায় হুঁশ ফিরল যেন। জেনারেল দেখলেন তিনি নিজের অজান্তেই তার পিস্তলটা বাগিয়ে ধরে আছেন সূর্য সিনহার দিকে, আর এক হাতে তার ইউনিফর্মের কলার ধরে টেনে রেখেছেন। ব্যাপার কি? মানে
আপনারা এইখানে? তাহলে আমি কোথায় ছিলাম? আর ওই মুখগুলো, ওগুলো কি? কে? মানে? নিতান্তই অপ্রকৃতিস্থের মতো কথাগুলো বললেন অজয় যাদব। মানে স্যার, আপনি তো এখানেই ছিলেন। আমি যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি মাথা নিচু করে বসেছিলেন। আমি ভাবলাম বোধহয় আপনি অসুস্থ বোধ করছেন। যখন আপনাকে ডাকতে যাই তখন আপনি তীব্রভাবে দাঁত মুখ খিঁচিয়ে আমায় হামলা করতে বসেন। আপনার মুখটা দেখতে কেমন ভয়ঙ্কর লাগছিল। চোয়াল ফুলে গিয়েছিল, দাঁতগুলো একটু বড় বড় লাগছিল। আমি বাধ্য হই কিছুজনকে ডাকি। তারপর যেমন হঠাৎ করে শুরু হয়েছিল সব তেমন হঠাৎই ঠিক হয়ে গেল। জেনারেল তখন আর কিছুই বলেননি, কিন্তু এখন টহল দিতে দিতে ব্যাপারগুলোকে নিয়ে উনি চিন্তা করতে শুরু করেছেন। এটা ঠিক কি হলো তার সাথে? এই একই স্বপ্ন তিনি ছোটবেলায়ও দেখতেন। ওই মুখ তার ভীষণ চেনা। কিন্তু যখন বড় হয়েছেন তখন ওই স্বপ্ন, ওই মুখ আর দেখতে পেতেন না তিনি। তবে আজ দীর্ঘ 40 বছর পরে আবারও সেই একই স্বপ্ন, একই মুখ। তিনি নিজের ভাবনাতে বিভোর হয়েছিলেন এতক্ষণ। সহসা সাইরেনের শব্দে চটকা ভাঙল। কি ব্যাপার? এ তো বিপদের সংকেত। একজন জওয়ান ছুটতে ছুটতে এসে স্যালুট করে জানালো, জেনারেল, বড় সমস্যা হয়ে গেছে জেনারেল। ক্যাপ্টেন সুদামকে কে যেন মেরে ফেলেছে। তার বডি আপনি চলুন স্যার, প্লিজ। জেনারেলের নার্ভ শক্ত হয়ে উঠল। সর্বমোট 300 জন সৈন্য মোতায়েন করা আছে এই জায়গায়। তার মধ্যে এখনো অবধি 2 জন ক্যাপ্টেন এবং জনাকড়ি সেনা জওয়ান নিখোঁজ। তার উপর আজকে ক্যাপ্টেন সুদামা। তবে কি ক্যাপ্টেন সূর্য সিনহার কথাই সত্যি? নীরব মৃত্যু কি এভাবেই একে একে গ্রাস করবে তাদের? আর স্বপ্নের ওই ভয়ঙ্কর মুখ, সেটাই বা কি? অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তবে মৃত্যু ডাকের সাড়া কেউ এড়াতে পারে না। তাই হয়তো জেনারেল নিজের জীবনের বাজি রেখে এই ভয়ঙ্কর মিশনে এসেছেন নিজের স্পেশাল ফোর্স নিয়ে। आसमां सा चल तुझको उड़ाऊं, झिलमिल सितारे आ तुझको दिखाऊं। आसमां सा चल तुझको उड़ाऊं, झिलमिल सितारे आ तुझको दिखाऊं। रात का अंधेरा हाथों से छुपाऊं, आजा मेरी गुड़िया एक लोरी सुनाऊं, लोरी सुनाऊं, तुझको सुनाऊं। चल चले एक ऐसी जगह, कहते हैं रहती है परियां जहां। सतरंगी बादल हवा में उड़े, नन्ही सी कलियों से खिलता आसमां। तितली के पंखों पे तुझको बिठाऊं, पंखों पे तुझको बिठाऊं,
खुशियों की बारिश में तुझको भिगाऊं, रात का अंधेरा हाथों से छुपाऊं, आजा मेरी गुड़िया एक लोरी सुनाऊं, लोरी सुनाऊं, लोरी सुनाऊं, तुझको सुनाऊं, तुझको सुनाऊं, लोरी सुनाऊं। अजनबी हवाएं बेकरार है, अजनबी हवाएं बेकरार है, तेरे ही सदाएं आजा आजा, मंजिलों की राहें चाहतों की बाहें फिर तुझे बुलाए आजा आजा, तू आजा रगों में समा जा, पुकारे तन्हा दिल तू आजा, अजनबी हवाएं बेकरार आए, तेरे ही सदाएं आजा आजा। ढूंढे तुझे अब तो तन्हाइयाँ मेरी, पीछे पीछे मैं आगे परछाइयाँ तेरी, ऐसे कैसे टूटेगी यादों की कड़ी, सांसों से बंधी है तेरी सांसों की लड़ी, जिंदगी ये मेरी है अमानत तेरी, तू आजा रगों में समा जा, पुकारे तन्हा दिल तू आजा, अजनबी हवाएं बेकरार आए, तेरे ही सदाएं आजा आजा, मंजिलों की राहें चाहतों की बाहें फिर तुझे बुलाए आजा आजा। अजनबी हवाएं बेकरार है, अजनबी हवाएं बेकरार आए, तेरे ही सदाएं
गुजरे रात हुए 100 बरस गुजरे दिन हुए 100 बरस गुजरे चांद दिखे 100 बरस गुजरे बिन जिए क्यों पल ठहरता है ये क्यों वक्त बदलता नहीं है ये रात सुनी है क्यों क्यों कोई निकलता नहीं है 100 बरस गुजरे सांस लिए 100 बरस गुजरे बिन जिए पलके है ख्वाबों से खाली दिल है कि बंद कोई घर कभी रंग थे नैनों में कभी दिल को लगते थे पर वो रात सहेली मेरी सब तारे चुरा ले गई है वो दिन जो था मेरा अब वो भी मेरा नहीं है खफा मुझसे यार मेरे क्या पता कब ये फिर मिले हम तो चरागों से जल के बैठे